চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। জুলফিকার ভাই, শুরুতে আসলে বলতে চাই যে প্রথম ম্যাচ আমরা অলরেডি জিতেছি এবং আজকে দ্বিতীয় ম্যাচ জিতলে হয়তো বা সিরিজটা আমরা জিতে নেব। আমরা যদি প্রথম ম্যাচে যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা দেখি, সেই জায়গায় কি আপনি একটু খুশি হতে পারছেন কিনা, যদি আমরা জিতেছি ম্যাচটা? না, টু বি অনেস্টলি, কারণ এখানে যেটা আপনি মেনশন করলেন, এবং জামালও ইন্টারভিউতে বলছিল অ্যাকচুয়ালি যে ম্যাচটা জেতা দরকার, সিরিজের কথা যেটা বলেন। আমি আলোচনায় যাওয়ার আগে জাস্ট খালি একটা জিনিস একটু আমি জাস্ট খালি টাচ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভুটানের সঙ্গে আমরা কেন এই দুটা ফ্রেন্ডলি ম্যাচের অ্যারেঞ্জ করলাম, কেন খেললাম? আমাদের র্যাঙ্কিংটা বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি। ইয়েস, র্যাঙ্কিংটা যদি আমাদের বাড়ে, অলরেডি বোধহয় আমরা 84 থেকে 82-তে এসেছি, ইফ আই এম নট রং। তাহলে দেখা যাবে যে নেক্সট অ্যাসাইনমেন্টটা যেটা আমাদের আছে এএফসি, এশিয়ান কাপ বা হোয়াট এভার ইট ইজ, ওইখানে হয়তো একটা আমরা কমফোর্টেবল পটে থাকতে পারবো। তো এটা হচ্ছে এক ধরনের প্ল্যান, ডেফিনেটলি প্ল্যান শুড বি দেয়ার, সেখানে প্ল্যান থাকা উচিত। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে হাউ লং এসব ভুটান, শ্রীলঙ্কা, এদের সঙ্গে আর কত অ্যাকচুয়ালি। কারণ আপনি যদি আপনার ডেভেলপমেন্ট চান, ডেফিনেটলি আপনাকে আপনার চেয়ে বেটার সাইডগুলোর সঙ্গে অ্যাকচুয়ালি কম্পিট করা উচিত। এবং ভুটানের সঙ্গে এই ম্যাচে ফার্স্ট ম্যাচটাতে যেটা আমি দেখলাম, কারণ আমি যেহেতু কোচ হিসেবে কাজ করি, এই খেলোয়াড়দেরকে নিয়েই কিন্তু আমার বিভিন্ন সময় কাজ করতে হয় বিভিন্ন ক্লাবে। অ্যান্ড ইভেনচুয়ালি হোয়েন আই ওয়াজ হেড কোচ অফ আন্ডার-23 ন্যাশনাল টিম, এখানে অনেক খেলোয়াড় রয়েছে যারা আমার সঙ্গে কাজ করেছে। সো ডেফিনেটলি বিং এ কোচ, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু রেসপেক্ট মাই প্লেয়ার্স অলসো। সো সামটাইমস আমি যখন মানে সমালোচনা করব বা আলোচনা করব, সেগুলি হচ্ছে যে রেসপেক্টের জায়গা থেকে করতে হয় অ্যাকচুয়ালি। ভুটানের সঙ্গে ফার্স্ট ম্যাচে 1 গোলে জিতেছি আমরা, কিন্তু আমরা কি আসলে খেলাতে হ্যাপি ইন এ সেন্স যে 90 মিনিটের খেলায় অ্যাকচুয়ালি আপনি কতটা ডোমিনেট করতে পারছেন প্রতিপক্ষের উপরে। আপনি চুজ করেছেন ভুটানকে, ভুটানের সঙ্গে খেলবেন, এবং ভুটানের সঙ্গে কতটুকু ডোমিনেটিং ফুটবল আপনি খেলতে পারছেন, এবং আদৌ কি আপনার খেলার ভিতরে কোনো পরিবর্তন আসছে অ্যাকচুয়ালি? আপনি ডেভেলপমেন্টটা বুঝবেন কিভাবে? যখন আপনার এই পরিবর্তনগুলো আপনি দেখতে পারেন, আপনি কি কি পরিবর্তন দেখতে চান, ট্যাকটিক্যাল পরিবর্তন আপনার কি কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সের ডেভেলপমেন্টটা কীরকম হচ্ছে। মানে আমি ইন জেনারেল এখানে আসলে একটু বলতে চাচ্ছি না, কারণ আমরা পারফরমেন্সটাকে দুইভাবে অ্যানালাইজ করি, একটা হলো অবজেক্টিভ অ্যানালাইসিস আর একটা হলো সাবজেক্টিভ অ্যানালাইসিস। তো সাবজেক্টিভ অ্যানালাইসিসটা হচ্ছে কি, এটা হচ্ছে খুব সহজ এটাকে অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট করা, যে খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে। আর এটা হলো অবজেক্টিভ, একটা ডেটা এবং ইনফরমেশনের বেসে আপনাকে কথা বলতে হবে। আমি যদি দেখি লাস্ট ম্যাচ, আমি কয়েকটা জিনিস বলবো এখানে, যেটা হচ্ছে যে একটা ফুটবল খেলার 3টা ফেজ থাকে অ্যাকচুয়ালি। অ্যাটাকিং ফেজ, একটা হচ্ছে বিল্ড আপ ফেজ, একটা হচ্ছে কনসলিডেশন ফেজ অথবা প্রিপারেটরি ফেজ, আর একটা হচ্ছে ফিনিশিং ফেজ। একটা টিমের ডেভেলপমেন্টটা তখনই চোখে পড়ে যখন সে বিল্ড আপ ফেজ থেকে কনসলিডেশন বা প্রিপারেশন ফেজ অতিক্রম করে ফিনিশিং পর্যন্ত যেতে পারে। লাস্ট ম্যাচের 90 মিনিটে কি আমরা এই ধরনের কোনো মানে সিনারিও 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 25 সেকেন্ডের কোনো ক্লিপস আমরা বের করতে পারবো? আমি ম্যাচটা দেখেছি এবং আমি নিজেও কিছু ক্লিপস সেখান থেকে তৈরি করেছি, এটা হচ্ছে আমার লার্নিংয়ের জন্য অ্যাকচুয়ালি। আমি কিন্তু এরকম দেখিনি। ইভেনচুয়ালি ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স কোয়ালিটি যদি বলি, ফাহিম হি ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। ওর সবচেয়ে বড় স্ট্রেংথটা হচ্ছে তার পেস। কিন্তু সামটাইমস বিং এ উইঙ্গার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি হোয়েন টু ড্রিবল পাস অ্যান্ড হোয়েন টু প্লে কম্বিনেশন প্লে উইথ আদার্স টু রিসিভ দ্য বল বিহাইন্ড দ্য ব্যাক লাইন। এখনও কিন্তু এই ল্যাকিংসগুলো তার আছে, কারণ কিছু কিছু মুহূর্ত মাঠে ফার্স্ট হাফেও সেকেন্ড হাফেও যেখানে অ্যাকচুয়ালি ড্রিবল করার কথা না, সেখানেও সে ড্রিবল করে বলটা লুজ করছে। ওইখানে হয়তো তাকে কম্বিনেশন করা উচিত ছিল, 1 টাচ 2 টাচ খেলে লাইনটাকে ব্রেক করা উচিত ছিল। তা আমি ইন্ডিভিজুয়ালিটির কথা এই কারণেই বললাম। ইভেনচুয়ালি যখন আপনি বিল্ড আপ করবেন পিছন থেকে, ভুটান কখনো কখনো প্রেস করছিল অ্যাকচুয়ালি, এবং আমরা যখন বিল্ড আপ করছিলাম প্রতি মুহূর্তে কিন্তু বিল্ড আপটা আমরা তপুকে দিয়ে শুরু করছিলাম, বিকজ তপু হি হ্যাজ এ ভেরি গুড মানে টেকনিক্যাল স্কিলস টু প্লে বিহাইন্ড দ্য ব্যাক লাইন। তো এখন ভুটানে কিন্তু অ্যাকচুয়ালি খেলছিল 3 সেন্ট্রাল ব্যাক নিয়ে। তো যখন ওরা অ্যাকচুয়ালি ডিফেন্স করছিল, 5 ম্যানের একটা লাইন করছিল, 4 মিডফিল্ডার্স ইনক্লুডিং দেয়ার নাম্বার 9 প্লেয়ার্স। তাহলে আমরা খেলছি হলো 4-2-3-1, এটাকে আপনি 4-3-3ও বলতে পারেন। মানে হচ্ছে যে ডায়মন্ডের মাথাটা, মানে পিরামিডের মাথাটা, ট্রায়াঙ্গেলের মাথাটা হচ্ছে উপরে, এখানে হচ্ছে সোহেল, জুনিয়র সোহেল, এখানে হচ্ছে হৃদয়, আর এখানে হচ্ছে সোহেল রানা সিনিয়র। তাহলে পিছন থেকে যখন সেন্ট্রাল ব্যাক প্লে করবে বিহাইন্ড দ্য ব্যাক লাইন প্রেশার রিলিজ করার জন্য অ্যান্ড টু পুট প্রেশার টু দ্য অপোজিশন টিম অলসো, ওইখানে আমার 3টা ফরওয়ার্ড, তাহলে 5 জনের সঙ্গে 3টা ফরওয়ার্ড ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিল। এগুলি হচ্ছে ট্যাকটিক্যাল আসপেক্টের কথা আমি বললাম।
ইভেনচুয়ালি আমি কখনোই দেখিনি অ্যাকসেপ্ট তপু, আরেকজন যে সেন্ট্রাল ব্যাক ছিল সেখানে শাকিল, আমি কখনোই তাকে দেখিনি অনলি ল্যাটারাল পাস, আইদার সাদুদ্দিনকে পাস অথবা গোলকিপারকে পাস অথবা দেখা যাচ্ছে আপনার তপুকে আবার পাস। কিন্তু আরেকটা সেন্ট্রাল ব্যাগেরও রেসপন্সিবিলিটি হচ্ছে, ইফ ইউ হ্যাভ স্পেস ইন ফ্রন্ট অফ ইউ, বেসিক থিংস ফর এ সেন্ট্রাল ব্যাক, ইউ হ্যাভ টু রান উইথ দ্য বল। এবং তাকে কি করতে হবে, ডিপ পাস খেলতে হবে, মিডফিল্ডারকে ফিট দিতে হবে অথবা উইঙ্গারকে ফিট দিতে হবে অথবা বিহাইন্ড দ্য ব্যাকলাইন সেন্টার ফরওয়ার্ডের জন্য, এবং সেন্টার ফরওয়ার্ডের অফ দ্য বল মুভমেন্টগুলোও ইম্পর্টেন্ট এখানে। তো এখন কথা হচ্ছে যে এই সমস্ত জিনিসের যদি ডেভেলপমেন্ট আলটিমেটলি আপনার চোখে দৃশ্যমান না হয়, তাহলে তো ডেফিনেটলি আমি হয়তো ওইভাবে হতাশ হব না, কারণ আমি জানি আমাদের খেলোয়াড়দের আসলে সক্ষমতা কতটুকু, কারণ আমাদের এখনও উই আর ফার ওয়ে ফ্রম দ্য টপ লেভেল। আমাদের আসলে কোন পথে তাহলে মানে আগানো উচিত, সেটা কি র্যাঙ্কিং এর সাফল্য নাকি ফুটবলের উন্নতি, কোন দিকে আমরা চলে যাব? এখন বিষয়টা হচ্ছে আপনি দুইভাবে দেখতে পারেন বিষয়টাকে। আপনি কি আপনার র্যাঙ্কিংয়ের ইমপ্রুভমেন্ট চাচ্ছেন নাকি আসলে আপনি ওভারঅল ফুটবল ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন? কারণ এই কথাগুলো কিন্তু মানে প্রায়শই আলোচনায় আসে আসলে, যে আমরা আসলে ডেভেলপমেন্ট বলতে কি বুঝি আসলে, ইভেনচুয়ালি ডেভেলপমেন্ট পাথওয়েটা কি অ্যাকচুয়ালি, কীভাবে ডেভেলপমেন্টটা হয় অ্যাকচুয়ালি। আপনি যদি আমাদের এশিয়ান রিজিয়নে যদি দেখেন, মোটামুটি যদি আমি বলি যে টপ ক্লাস থাইল্যান্ড, মালয়েশিয়া, ইভেনচুয়ালি ইন্দোনেশিয়া কিংবা আপনার উজবেকিস্তান, সাউথ কোরিয়া, জাপান, সৌদি আরব, এগুলো আমি বাদই দিলাম। আপনার ডেভেলপমেন্টটা শুরু হয় অ্যাকচুয়ালি একটা ক্লাব থেকে। এখন আমাদের ক্লাবগুলোর তো আসলে আমরা যত কথাই বলি, এটা হচ্ছে রিয়ালিটি যে আমাদের ক্লাবগুলোর আর্থসামাজিক অবস্থা যদি আমরা বিবেচনা করি, আমাদের একটা ক্লাবও কিন্তু আসলে প্রফেশনাল লেভেলের, টপ লেভেলের না, এক্সেপ্ট দ্য বসুন্ধরা কিংস। আই ক্যান মেনশন ইট, কারণ বসুন্ধরা কিংসের একমাত্র নিজস্ব একটা স্টেডিয়াম, নিজস্ব ট্রেনিং পিস, এবং ওনারা যদি চায় ওনারা আরও করতে পারে। সেটা কি 6 to 8, মানে এটা হচ্ছে গোল্ডেন টাইম, 6 to 8, 8 to 10, 10 to 12, এই বয়সের বাচ্চাদেরকে নিয়ে। সে ফর এক্সাম্পল ধরুন আপনি কোনো একটা স্টুডেন্ট বা বাবা মা চাচ্ছে তার ছেলেকে ডাক্তারি পড়ানোর জন্য বা ডাক্তার বানানোর জন্য, তাহলে তাকে কী করতে হবে? সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে তাকে পড়াশোনা করতে হবে, ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে, তাহলে সে ওইখানে অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করবে। সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, সে ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারবে না। পারবে? ইট ইজ নট লজিক্যাল। ফুটবল খেলাটাও তো আপনাকে শিখতে হবে অ্যাকচুয়ালি, ABCD যেরকম শিখতে হয়, একটা বাক্য গঠনের জন্য তো আপনাকে বর্ণমালা শিখতে হবে, তাই না? তো অ্যাডভান্স লেভেলের ট্যাকটিক্স, ওগুলি যখন আপনি ইমপ্লিমেন্টেশন করতে যাবেন, যেমন লার্নিংয়ের 3টা ওয়ে আছে অ্যাকচুয়ালি, লার্নিংটা কীভাবে হয় প্লেয়ারদের। একটা হচ্ছে আমরা মানে বয়স ভিত্তিকে খুব পিছিয়ে আর কি। এই জায়গাতে যদি আপনি কখনো না যান, এদিকে যদি আপনি ফোকাস না করেন, গ্রাসরুট এবং ইউথ ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে পাথওয়ে। আপনি দেখেন লামাইন ইয়ামাল, কত বয়স? 17 বছর, টপ ক্লাস প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এই বয়সে ইউরোতে যে পারফরমেন্স, নিকো উইলিয়ামস, দেখেন আপনি ফুটবল, হ্যাঁ, কত বয়স এদের। তার মানে কি, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা দেখেন আপনি, তার ডেভেলপমেন্টটা কোথায়। আপনি যখন এইভাবে প্লেয়ারদেরকে ডেভেলপ করতে পারবেন, আমি প্লেয়ারদের দোষ কখনোই দেবো না। ইভেনচুয়ালি আমাদের প্লেয়াররাও অ্যাকচুয়ালি শিখতে চায় না, টু বি অনেস্টলি আমি বলি। যখন এখানে কোনো বিদেশি লোক আসবে, বিদেশি লোকটাকে পূজা করে মনে হয় যেন তারা, যে সেই সব কিছু জানে আর দেশের কেউ কোনো কিছু জানে না। আমি তাদের অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিংয়ের কথা বলছি, টু বি অনেস্টলি আই এম টেলিং ইউ, আন্ডারস্ট্যান্ড। তারা জানে না যে অ্যাকচুয়ালি হোয়াই উই প্লে আউট ফ্রম দি ব্যাক, আমরা পিছন থেকে কেন খেলি, হোয়াই। 5টা-6টা কারণে আমরা খেলি। নাম্বার 1, টু প্রোভাইড এ প্রি ডিটারমাইন্ড প্লেয়ার্স উইথ পজিশন ইন চোজেন সিচুয়েশন, আমার পছন্দনীয় সিচুয়েশনে, পজিশনে, টু প্রোভাইড প্রি ডিটারমাইন্ড প্লেয়ার, আগের থেকেই সিদ্ধান্ত নেওয়া। তারপরে টু প্রডিউস অ্যান ওভারলোড অফ প্লেয়ার্স বিয়ন্ড দ্য ফার্স্ট ডিফেন্ডিং লাইন, তার মানে বুটান প্রেস করতেছে, এই হচ্ছে তাদের ডিফেন্ডিং লাইন, হাই ব্লক, ওকে, তাহলে তার পিছনে আমার ওভারলোড তৈরি করা। ইয়েস, আমাকে তো এগুলো বুঝতে হবে, আমাকে এগুলি রিকগনাইজ করতে হবে মাঠে। ইয়েস, আমাদের হচ্ছে সমস্যা, আমরা রিলেট করতে পারি না ট্রেনিং এবং ট্রেনিংয়ের সঙ্গে ম্যাচটাকে রিলেট করতে পারি না। আমরা কেন পারি না, তার কারণটা হচ্ছে আমরা ওই যে ছোটোবেলা থেকে, এখন আমি যদি ABCD লিখতে না পারি, তাহলে আমি কি বিয়ন্ড দ্য গ্যালারি বানান করতে পারবো? এই জায়গা থেকে আসলে উত্তরণের কোনো, এটার থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একাডেমি। সেটা কাদের এগিয়ে আসতে হবে? ক্লাব উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। সারা পৃথিবীতে আপনি দেখেন, লামাসিয়া কার? বার্সেলোনার ফিলোসফি কি? টু প্রডিউস সাম গুড কোয়ালিটি প্লেয়ার্স হু উইল সার্ভ দ্য নেশন,
প্রথম সে সার্ভ করবে নেশনকে। কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের দেশের যেই মানে পারিপার্শ্বিক বা আমাদের আর্থিক যেই চিন্তা ভাবনা করেন সেই জায়গায় কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে, যে অর্থনীতির একটা বা আর্থিক একটা সমস্যা সবসময় চলে আসে ইভেন জাতীয় দলের ক্ষেত্রেও। তো সেই জায়গায় আসলে কাদের এগিয়ে আসা উচিত? এটা যদি আপনি বলেন, আমি জানি যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, কিন্তু এর ছাড়া কোনো বিকল্প নেই। আপনি দেখেন নেপালের মতো দেশ, তারও কিন্তু আনফা একাডেমি আছে, ভুটানেরও কিন্তু একাডেমি আছে, ইয়েস করছে তারা। কিন্তু আমাদের দেশে আমাদের ক্লাবগুলো কেন করে না? কারণ শুধুমাত্র আমরা একটা লোকাল লিগ নিয়েই ব্যস্ত। এই লিগে আমার শিরোপা পাইতে হবে, কিংবা এই লিগে আমাকে পজিশন হোল্ড করতে হবে, দ্যাট ইজ, এটাই কি শেষ? হ্যাঁ, সোশ্যাল অব্লিগেশনটা কি অ্যাকচুয়ালি আমাদের একটা ক্লাবের কোনো ফিলোসফি আছে, রেসপন্সিবিলিটি আছে? আপনি দেখেন উদ্ভূত পরিস্থিতিতে এখনকার অবস্থায় দুইটা ক্লাব কিন্তু খেলছে না, তাতে কি অবস্থা হচ্ছে? ফুটবলের অবস্থাটা আপনি দেখতে পাচ্ছেন দৃশ্যমান, এবং এটা আলটিমেটলি আরও খারাপ অবস্থার দিকে হয়তো যেতে পারে। আমি তারপরেও আশাবাদী হতে চাই, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনাকে এটার থেকে বের হতে হবে। বসুন্ধরা কিংস তারা করতে পারছে, আপনি ছোটোভাবে করেন না। আবাহনী ক্লাবেরও তো জায়গার অভাব নেই, কিন্তু আবাহনী ক্লাব কি গত 15 বছরে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নিয়েছে এই ক্লাবগুলোর? আমি বাদ দিলাম রহমতগঞ্জের কথা কিংবা ব্রাদার্স ইউনিয়নের কথা, ওইরকম অবকাঠামো তাদের নেই। ইভেন আমাদের মডার্ন ক্লাব, তাদেরও কি এরকম কোনো আছে? দেখেন আমরা একটা 18 টুর্নামেন্ট করি, 18 আন্ডার 18, এটা এএফসির চাপে এখন করতে হয় আমাদেরকে। শুধুমাত্র কয়েকটা মানে একমাত্র বসুন্ধরা কিংসই একমাত্র লং টার্ম একটা প্ল্যান করে তাদের আন্ডার 18-এর জন্য, আর অন্যরা, আমি শেখ রাসেলের হেড কোচ ছিলাম, যদিও আই ওয়াজ নট ইনভলভড ফুললি, তারপরও একটা ট্রায়ালের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কিছু প্লেয়ারকে ওইখানে এনে কিন্তু আমরা 7 দিন 10 দিনের ট্রেনিং করে ওইখানে পার্টিসিপেট করি আন্ডার 18-এ। কিন্তু এটা হওয়া উচিত কি অ্যাকচুয়ালি? আপনার এটা সারা বছর কন্টিনিউয়াস প্রসেস, লার্নিং প্রসেস। মিন্টু ভাই, আমরা আরো আলোচনা করব, আমাদের একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি ক্লেমন বিয়ন্ড গ্যালারিতে। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি। নিরাপত্তাজনিত সমস্যার মধ্যেও খুলেছে সব গার্মেন্টস সহ কলকারখানা। চালু হতে শুরু করেছে চট্টগ্রামের থানাগুলো। আসলে এর থেকে বোধহয় কোনোদিন আর বের হতে পারবো না, কারণ আমরা যদি ঘুরিয়ে ফিরে যদি আমরা দেখি আমাদের অপোনেন্ট, আমরা যদি প্রীতি ম্যাচ দেখি হয়তোবা এই নেপাল, ভুটান, এর বাইরে আমরা বের হতে পারি না কেন? এর বাইরে বের হতে কেন পারি না সেটা তো আমারও প্রশ্ন। আমরা যেতে চাই না কেন এর বাইরে? আমি যদি যেতে চাই, আমার তো একটা লক্ষ্য থাকতে হবে, একটা ভিশন থাকতে হবে, এবং সেই ভিশন ওইটাতে পৌঁছানোর জন্য তো আমাকে কাজ করতে হবে। আমার যদি ভিশন আছে কিন্তু আমার কাজ নাই, তাহলে তো সময় পাস, টাইম পাস। আবার আমার কাজ আছে কিন্তু কোনো লক্ষ্য নাই, সেটাও ফ্রুটফুল না। তো অ্যাকচুয়ালি এগুলি খুব হতাশাজনক, মাঝে মধ্যে কথা বলতেও চাই না এগুলি নিয়ে। আসলে তার কারণটা হচ্ছে যেভাবে সারা পৃথিবী আগায়, আমরা তার ধারে কাছেও না অ্যাকচুয়ালি। আমরা কালেবদ্রে এগুলি খেলবো, বিক্ষিপ্তভাবে 2-1 ম্যাচ জিতবো, সেটা নিয়েই আমরা আসলে বগল দাবাবো, খুশি হব আমরা, কিন্তু আমরা এর রুটে যেতে চাই না অ্যাকচুয়ালি। যেমন কয়েকদিন আগে মারুফ সাহেবের সঙ্গে আমার কথা হচ্ছিল, আন্ডার 20 ন্যাশনাল টিমের হেড কোচ, চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন সাবজয় কোচ। তো I have a very good relation with Mr. Maruf because I have learned so many things from him. Because I was his assistant when I was young. I came into this profession. I started my career with him. So, উনাকে আমি বলছিলাম যে to be honestly, your boys played very well against Nepal final. But if you look at the match against India semi-final, আপনি যদি সেকেন্ড হাফটা দেখেন, it was disaster actually. এবং মারুফ ভাই কিন্তু অ্যাগ্রি যে আমি বলতেছিলাম যে ওরা কত ম্যাচিওর ফুটবল খেলে। কারণ আপনার টিম যখন ডিফেন্ডিং করতেছিল বাংলাদেশ, লো ডিফেন্সিভ ব্লক, তারা কত পেশেন্সলি বল রিসাইকেল করতেছিল, সার্কুলেট করতেছিল, অ্যান্ড দে আর ওয়েটিং ফর দ্য রাইট মোমেন্টস, দে আর ওয়েটিং ফর দ্য পেনিট্রেশন, কখন করবে। এবং ওই সময় তো 4-5টা গোল হতে পারতো। তাহলে আপনি দেখেন অ্যাকচুয়ালি, কারণ আমি যখন ডেভেলপমেন্টের কথা ভাববো, তাহলে একটা টিমকে যে কোনো সিচুয়েশন, পৃথিবীর বিখ্যাত টিম ইটালি বা ফ্রান্সের কথাও যদি বলি, গত 2 দিন আগে ম্যাচ দেখতে ছিলাম, ইটালি এবং ফ্রান্সের খেলা, নেশনস লিগের খেলা, 13 সেকেন্ডের গোল। ক্যান ইউ ইমাজিন দিস থিংস? এই ইটালি 2 মাস আগে তার বিপর্যস্ত অবস্থায় ইউরোতে, 2 মাস পরে কি অবস্থা? কারণ ওইটা একটা সার্টেন টাইম ছিল তাদের, তারা কিন্তু ফুটবল খেলা ভুলে যায়নি। ইয়েস, এখন তাকে আপনি দেখছেন কি তার অ্যাটিটিউড, অ্যাপ্রোচিং, ট্রানজিশনে কীভাবে অ্যাক্ট এবং রিয়্যাক্ট করতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে লার্নিং, এগুলো হচ্ছে পার্মানেন্ট। তো আপনাকে তো এইভাবে প্লেয়ার তৈরি করতে হবে অ্যাকচুয়ালি,
আমাদের ওরা পার্মানেন্ট liquid দিকে করতে আগাতে হবে আসলে আপনি একটু আসলে ক্লাব ফুটবলের কথা বলছেন আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে দুইটা ক্লাব শেখ জামাল শেখ রাসেল অলরেডি তারা এবারে খেলবে না এবং একই সাথে দলগুলো অনেকে ফুটবলাররা দল পাচ্ছে না ইভেন যা পাচ্ছে হয়তো বা অনেক কম টাকায় যাচ্ছে এই জিনিসটা কি আরো মানে প্রভাব ফেলবে কিনা তাদের পারফরমেন্সগুলোতে ফুটবলারদের? একটা জিনিস হচ্ছে যে ডেফিনেটলি এমনিতেই হচ্ছে যে আমাদের এখানে যেটা হয় আমরা যখন ক্লাবে কাজ করি আমরা দেখি প্লেয়ারদের মোটিভেশনটা সবার কিন্তু একরকম থাকে না এবং একজন কোচকে কিন্তু সাইকোলজিস্ট হিসেবেও কাজ করতে হয় কারণ আপনি কখনোই সবাইকে খেলাতে পারবেন না কিছু কিছু প্লেয়ার আপনার সুযোগ পাবে না সো দেখা যায় যে যেখানে যারা খেলার সুযোগ পায় না তারা কিন্তু ডিমোটিভেটেড হয় প্রত্যেকেই ভাবে যে আই এম দ্য বেস্ট প্লেয়ার আমাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না আমি কয়দিন আগে একটা কোচিং কোর্স হচ্ছিল সেখানে টিটুবাই কোর্স করাচ্ছিল সব ফরমার ন্যাশনাল টিমের প্লেয়ার বাংলাদেশের কনটেক্সটে টপ ক্লাস প্লেয়ার আমি ওইখানে একদিন গিয়েছিলাম অ্যাকচুয়ালি দেখার জন্য তো ওইখানে একটা সময় আমি কিছু কথা বলার সুযোগ আমাকে টিটুবাই দিছিল আমি ওদেরকে বললাম যে তোমরা কিন্তু এখন প্লেয়ার ইয়েস এখন তোমরা ভাবো কিন্তু একরকম যে কোচ আমাকে কেন খেলায় না নিশ্চয়ই কোনো কোচ চায় না তার চাকরিটা চলে যাক কারণ রেজাল্ট দিয়ে কোচকে কিন্তু ইভ্যালুয়েট করা হয় এবং তোমরাই যখন আবার কোচ হবা তখন তুমিও কিন্তু সেই জিনিসটাই চাইবা রেজাল্ট চাইবা তুমি ওইখানে কারোর প্রতি কোনো অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না তাহলে আমাদের এখানে যেটা হয় এমনি প্লেয়ার ডিমোটিভেটেড যে কথাটা আমি বললাম ওই প্লেয়ার নিজেকে অ্যানালাইজ করতে চায় না যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ মাই ল্যাকিংস আন্ডারস্ট্যান্ড আমি একটা এক্সাম্পল দিই যখন আমি শেখ জামালে কাজ করছি জুলফি ভাই আমার একবারে শেষ সময় এক্সাম্পলটা দিয়ে আমরা শেষ এক্সাম্পলটা করব। হচ্ছে যেমন বিদেশি কোচ ছিলেন একজন খেলোয়াড় ন্যাশনাল টিমের প্লেয়ার তাকে রিপ্লেস করা হয়েছিল সেই প্লেয়ার বাইরে এসে শাউট করতেছিল যে কেন তাকে রিপ্লেস করা হচ্ছে ক্যান ইউ ইমাজিন দিস থিংস দিস ইজ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি পৃথিবীর অন্য জায়গাতেও হয় কিন্তু সেটা রিয়াকশনটা এরকম রিয়াকশন করে না সেটা পেপ গার্দিওলার সঙ্গে কিন্তু কোন অ্যাগুয়েরের একটা হিচিং হয়েছিল মনে আছে আজ থেকে 3-4 বছর আগে কিন্তু আবার সে বুঝতে পারছে যে কোচ ইজ রাইট যখন হেসুস নামালো গ্যাব্রিয়েল হেসুসকে ও স্কোর করলো তখন কিন্তু আবার পেপ গার্দিওলা বলতেছিল ইউ সি হোয়াই আই চেঞ্জ ইউ দ্যাট ওয়াজ দ্য রিজন সো আমাদের এখানে যেটা প্রবলেম যার যে দায়িত্বটা সেটা সেটা আসলে আমরা বুঝি না বুঝি না এটা করতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে মিন্টু ভাই আর আমরাও চাই আসলে যে বাংলাদেশ আজকে অন্ততপক্ষে ম্যাচটা জিতুক এবং পরের দিকে অন্ততপক্ষে সাফল্য আরো বয়ে আনুক বাংলাদেশ দর্শক শেষ করছি প্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি